নাম হচ্ছে অন ভায়োলেন্স, এবং এই বইটি প্রথম থেকে শেষ, ছোট বই, শেষ পর্যন্ত কোথাও মানব নাম এখানে উল্লেখ হয় না। তো এই যে পাশ্চাত্যের তাত্ত্বিকের সঙ্গে এই যে প্রাচ্যের তাত্ত্বিকের যে অসম ক্ষমতার সম্পর্ক, একটা নন এনগেজমেন্ট যে আছে, সেটাও কিন্তু আমাদের দেখা দরকার, রিয়েলাইজ করার দরকার, চ্যালেঞ্জ করার দরকার আমাদের লড়াইয়ের সাথে। প্রস্তাবনা জাতীয় মুক্তির সংগ্রামকে সাম্রাজ্যবাদের যুগে বারবারই আবিষ্কার করা জরুরি। কিন্তু কি এই জাতীয় মুক্তির সংগ্রাম, কথা আমি আগেও বলেছি, এবার একটা ফর্মুলেশনের আকারে কিছু কথা বলি। মানব জাতীয় মুক্তির সংগ্রাম বলতে কেবল জাতীয়তাবাদী সংগ্রাম বোঝানো। জাতীয় বর্গটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক ব্লকে স্ট্র্যাটেজিক সংহতির চলমান ও মূর্ত রূপ, যার চেহারা ও চরিত্র সম্পূর্ণ সাম্রাজ্যবাদ। কিন্তু তারপরও মানব জাতীয় মুক্তির সংগ্রামকে মোটেই যথেষ্ট মনে করেননি। তাকে তিনি বিউপনিবেশিকীকরণের একটি নির্দিষ্ট পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন বটে। মানব বিউপনিবেশনকরণকে প্রকৃত প্রস্তাবে একটি বৈপ্লবিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। বিউপনিবেশিকীকরণ বৈপ্লবিক, ইজ নাথিং শর্ট অফ এ রেভলিউশন। এটি প্রস্তাবনা নয়। বাংলাদেশের মানব বাবার কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে গণতান্ত্রিক। 1971 সালে পৃথক রাষ্ট্রীয় সত্তা হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন সময় গণতন্ত্র নিয়ে আমাদের বুঝবারকে রাজনৈতিক গণতন্ত্রের ব্যাপার এবং ভেতরকার সাহসে ব্যবহার করতে চাই বাংলাদেশ এবং ব্যবহার করতে বটে। সেক্ষেত্রে তাহলে হবে কি, যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রে বিউপনিবেশিকীকরণের এজেন্ডা থাকা জরুরি। তাহলে না হলে গণতান্ত্রিক আন্দোলন হবে না। সাধারণ কথায় হবে না, উদাহরণে কেন হবে না? গণতান্ত্রিক আন্দোলন যদি হয় অধিকাংশ জনগোষ্ঠীর জন্য আন্দোলন, তাহলে অধিকাংশ জনগোষ্ঠীর জন্য শিক্ষা চাই, অধিকাংশ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য চাই, অধিকাংশ জনগোষ্ঠীর জন্য আমরা তার বেঁচে থাকার মজুরি চাই, অধিকাংশ জনগোষ্ঠীর জন্য শিক্ষা চাই। কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত যে আমাদের শিক্ষা ব্যবস্থা ঔপনিবেশিক, আমাদের মিলিটারি ব্যবস্থা ঔপনিবেশিক, আমাদের পুলিশ ব্যবস্থা ঔপনিবেশিক। আপনি আদালতে যান, আদালতের কাগজপত্র দেখেন 19 শতাব্দীতে আমরা পড়ে আছি। আমাদের জুডিশিয়াল ব্যবস্থা ঔপনিবেশিক। তো এই সমস্ত ব্যবস্থা যেখানে ঔপনিবেশিক, এগুলো বিউপনিবেশিকীকরণ ছাড়া বাংলাদেশে আপনি গণতান্ত্রিক সংগ্রামকে এগোবে। সুতরাং গণকে যদি ব্যবহার করতে হয় এই সময়, তাহলে আমরা গণতান্ত্রিক সংগ্রামের স্বার্থে, গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রে বিউপনিবেশিকীকরণের এজেন্ডা স্পেসিফিক্যালি এইসব জায়গায় আমরা আনতে পারি। এই হচ্ছে আরেকটি ব্যাপার। আর আরেকটি প্রস্তাবনা ঔপনিবেশিক হীনমন্যতা। কাজী নজরুল ইসলাম, মাওলানা ভাসানী দুজনকে আমাদেরকে রিইনভেন্ট করা। ঔপনিবেশিক হীনমন্যতা বলতে কি বোঝায় এবং এটাকে কিভাবে আমরা ছাড়তে পারি? একটা জিনিস না বলে পারছি না, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের একজন ছাত্র হিসেবে বলতে হচ্ছে যে আমি একমাত্র নজরুল ইসলাম তার সময় গান্ধী, বন্ধু চিত্তরঞ্জন, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যান্য একমাত্র নজরুল ইসলামকে আমি দেখেছি যার মধ্যে সামান্যতম হীনমন্যতা, ঔপনিবেশিক হীনমন্যতা ছিল না। এবং এই ঔপনিবেশিক হীনমন্যতাকে তিনি অতিক্রম ধূমকেতুর পাতায় তিনি ওই সময় প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ভারতের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং পূর্ণ শব্দটা তিনি বারবার আমিরকার কাবরানের আগেই ব্যবহার করতেন। পূর্ণ স্বাধীনতা চাই, শুধু তাহাদের সহিত মিলিয়া মিশিয়া তাহাদেরকে বোঝাইয়া কাজ হইবে তাহা নেই। আমাদের দরকার পূর্ণ স্বাধীনতা, এটা টোটাল রাপচার, যার কথা এবং আমি তাকে আমরা বলেছি। সেটাকে অনেক আগেই আমাদের কাজী নজরুল ইসলাম অ্যান্টিসিপেট করেছি। সুতরাং কাজী নজরুল ইসলামকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদেরকে রিইনভেন্ট করা, তাকে পুনরায় আবিষ্কার করা আমাদের এই সংগ্রামের স্বার্থে, গণতান্ত্রিক সংগ্রামের স্বার্থে, বিউপনিবেশিকীকরণের স্বার্থে পুনরায় আবিষ্কার করা জরুরি বলে আমি মনে করি। এবং ভাসানী তো বটেই। ভাসানী যে কালচারাল পলিটিক্সের ধারণাকে সামনে এনেছেন তাকে সমর্থন করবেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, এটি আপনারা জানেন অনেকে, যে ভাসানী কিভাবে একটা ধারণাকে মেটেরিয়াল ফোর্সে রূপান্তরিত করছেন এবং একই সঙ্গে বাম ধারার রাজনীতিকে রক্ষা করছেন। বলছেন, মুনাজাত করে বলছেন যে হে আল্লাহ, তুমি বাংলাদেশের কমিউনিস্টদের নিরাপদে। এটার মধ্যে একটা ব্যাপার আছে, কালচারাল পলিটিক্স। এটা বলছেন যে আইডিয়া গুলোকে মিশিয়ে গেল এবং জনগণের সাথে এইভাবে সম্পর্কিত হওয়া। এটা একটি মাত্র উদাহরণ, প্রচুর উদাহরণ দেওয়া যাবে। সময়ের অভাবে আমি এখানে শেষ করার ইচ্ছা পোষণ করছি।
পড়ছি না যদিও, একটি কবিতা পড়বো 3 মিনিট। এটি হচ্ছে আমার এক বন্ধু বলেছে যে আসবা একটা কবিতা, ঠিক আছে 3 মিনিটের একটা কবিতা, 3 মিনিটের বেশি সময় লাগবে না। আমার বন্ধু বলছে যে তুমি বক্তৃতা যে আমি নানা জায়গায় করেছি, বক্তৃতা দেওয়ার পর শেষে আমি একটা কবিতা পড়ি, তোমাকে তুমি প্রায় এটা পড়তাম, হ্যাঁ পড়ি, তো আমার স্টাইল, আমি এটা পছন্দ করি, এটা দরকার। এবং বারবার আমি মনে করতে থাকি ফিলিস্তিনি কবি মাহমুদ রশিদ হোসেন একটা উক্তি, সেটা মাহমুদ দারবিশও প্রায় ব্যবহার করতেন। উক্তিটা হচ্ছে যে একসাথে রাজনৈতিক বক্তৃতার চেয়েও একটি টাক বোগের কবিতা জনগণকে আরো বেশি না, এটা আমি বিশ্বাস করি। কবিতার নাম এটা আমার বন্ধু লিখেছে লিগেল তারাঙ্গ আগেই, এবং কবিতার নামটা সে আবার লিখেছে একটা অকেশনাল কবিতা, কিন্তু কবিতা বেশ কবিতা হয়ে উঠেছে বলে আমি মনে করি। নাম হচ্ছে ফনর দ্য রেসেপ্ট অফ দ্য আর্ট করে, এবং ফনর জন্মদিনে হাতে আমি একটা কবিতা পড়া যেতে পারে, আমরা শেয়ার করা। এবং কবিতাটা সন্ত্রাস নিয়ে বিভূতিবিষীকরণ। এখন সন্ত্রাসের কথা বলবে, এখন সন্ত্রাস দাও 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 চলে খাত হয় গ্রাম নদী আকাশ নক্ষত্র, বলেছে পেয়নটে বৃদ্ধ হয় কৃষকের দেহ, নারীর দেহ, শিশুর দেহ, জমি 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 বলে চিৎকার করে জমির শেখ দিগন্ত ফেলেছে নিচি গড়ে উপনিবেশ তার এশিয়ায়, আফ্রিকায়, লাতিন আমেরিকায় চলছে এদিকে সেদিকে, দিক বিদিক দাও 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 দাও। এখন সন্ত্রাসের কথা বলবে, এখন সন্ত্রাসের কথা। তার থেকে বেতারে 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 রেলের পথে পথে, পোস্ট অফিসের ভেতর থেকে বাইরে, চায়ের পেয়ালায় পেয়ালায়, সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায়, মেঘলা রঙে রঙে, মস্তিষ্কের কোষে কোষে, গ্রন্থাগারে গভীর গর্বে হরপে হরপে, এখন আদর্শের সন্ত্রাস, এখন সন্ত্রাসের কথা কংগ্রেস, এখন সন্ত্রাস, এখন সন্ত্রাস। ইতিহাসের বুকের উপর চড়ে আছে যে মাস্তান, পানির পিক ফেলে যে অক্ষরের উপর উপমার উপর ঠেকসে যায়, বয়ান আখ্যান ছিন্ন ভিন্ন হয়, জনপদ নিশ্চিন্ন হয়, নাম মুছে যায় মুছে যায় মুছে যায়। এখন সন্ত্রাসের কথা বলে কংগ্রেস, এখন সন্ত্রাস। দেখি সাদা মানুষ ভেতরে কথা কয়, কথা কয় বাইরে ও ভেতরে, ভেতরে ও বাইরে, কণ্ঠের ওপরে আরেক কণ্ঠ, ভাষার ওপরে আরেক ভাষা, মুখের উপরে আরেক মুখোশ। এখন সন্ত্রাসের কথা বলে কংগ্রেস, এখন সন্ত্রাস। তাহলে কি চাই পাল্টা সন্ত্রাস? চাই দুনিয়া জুড়ে কালো আর বাদামি আদমির ভয়,